আমন্ত্রণ প্রবাসের সংবাদে সাথে আছি আমি সারা মেহজাব। আজ মিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার মাধ্যমে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। এবার হজ পালন করবেন প্রায় 18 লাখ মুসল্লি। এর মধ্যে সমুদ্র পথে গিয়েছেন 5088 জন। হজ পালন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার আগেই কানায় কানায় পরিপূর্ণ মক্কা শহর। এর মধ্যে 13 লাখের বেশি মুসল্লি দেশটিতে পৌঁছেছেন। আর চলতি বছর হজযাত্রীর সংখ্যা ছাড়াতে পারে 18 লাখ। এর মধ্যে সমুদ্র পথে গিয়েছেন 5000-এর বেশি। বেশিরভাগ সৌদি গেছেন আকাশ পথে। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি মুসল্লি ইন্দোনেশিয়ার। এদিকে হজযাত্রীদের সুবিধার্থে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। তবে চলতি বছর তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। আর জিলহজ মিনায় শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। তার আগের রাত থেকে সাধারণত মিনার উদ্দেশ্যে মক্কা ছাড়তে শুরু করবেন মুসল্লিরা। সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন মুসল্লিরা। 11 এবং 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে শেষ হবে পবিত্র হজ। মাসুদ রানা, নিউজ 24। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা, এমনটাই জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, আগের চিঠির কোনো জবাব দেয়নি ভারত। জানান, ভারতের পুশিন ঠেকানো সম্ভব হচ্ছে না, তবে এ বিষয়ে দেশটির সাথে চিঠি আদান প্রদান হচ্ছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জানান, ভারতের তালিকা অনুযায়ী অনেককেই ফেরত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কনসিউলার ডায়ালগও হতে পারে। ভারতে ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান উপদেষ্টা। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি না, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো। এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্ত, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্ত নেই। দেরিতে হলেও কলকাতায় বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে এবছর অন্যান্য পশুর থেকে বেশি চাহিদা গরুর। কলকাতায় অস্থায়ী হাটে 15,000 রুপিতে মিলছে গরু। তবে সাইজে বড় গরুর দাম 2 লাখ রুপি পর্যন্ত। বিত্তবানদের পাশাপাশি প্রান্তিক মানুষ ভিড় জমাচ্ছেন এসব হাটগুলোয়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে দেখুন বিস্তারিত। একেবারে দোরগোড়ায় পবিত্র ঈদুল আজহার, আর তাই কোরবানির ঈদ কেন্দ্র করে কলকাতায় বসতে শুরু করেছে অস্থায়ী গরুর হাটগুলো। দামও রয়েছে সাধ্যের মধ্যে। বেচাকেনায় এখন ব্যস্ত শহরের মুসলিম সম্প্রদায়। কলকাতার হাটে 15,000 ভারতীয় টাকায় মিলছে গরু, আর বড় গরুর দাম 2 লাখ রুপির মধ্যে। তবে সবচেয়ে বেশি চাহিদা 50 থেকে 70,000 রুপির গরুগুলোর। ক্রেতাদের কথা ভেবে প্রায় 24 ঘন্টায় খোলা থাকছে হাটগুলো। এটা ওজন আছে 12 থেকে 13 মণ। পাটি তো 2 লাখ বলছে, কিছু আছে। আমি তো পাটি থেকে চাইছি এটাকে 2,40,000। আমাদের গরু সর্বোচ্চ আপনার 15,000 টাকা থেকে এখানে আছে। ছোট গরু, এটা আমাদের দেশি গরু সব 16,000 টাকা। ওজন কিরকম? ওজন আপনি 1 মণ পাবেন, 1.5 মণ পাবেন এরকম। আর তার থেকে সব থেকে সেরা গরু আমাদের এখানে বিক্রি হচ্ছে 2,70,000 টাকা বিক্রি হচ্ছে, সেটা 15 থেকে 16 মণ আছে। তবে শুধু বিত্তবানরাই নন, আসছেন বহু প্রান্তিক খেটে খাওয়া গরিব পরিবারগুলো, যারা বছরভর অর্থ সঞ্চয় করেন কোরবানি ঈদের জন্য। তারাও ভিড় জমিয়েছেন গরুর হাটগুলোয়। গরিবই আমরা আমরা খেটে করে অল্প অল্প পয়সা জমা করে বছর একবারই করি। এদিকে শহরে দেখা নেই বৃষ্টির। তাপমাত্রা ঘোরাফেরা করছে 40 ডিগ্রির ঘরে। ফলে বেচাকেনায় ব্যস্ততা বাড়ছে সন্ধ্যার পর। অনেকেই মনমতো গরু পছন্দ করে হাট কমিটির সহযোগিতায় হোম ডেলিভারির সহযোগিতা নিচ্ছেন। সেসব গরু পৌঁছে যাচ্ছে ট্রাকে করে। একেবারে বাড়ির দোরগোড়ায় পবিত্র ঈদুল আজহা, আর সেই উপলক্ষে সেজে উঠছে কলকাতায় এরকম অস্থায়ী পশু হাট। এই হাটগুলো সারাদিন খোলা থাকলেও সন্ধ্যার পর শুরু হচ্ছে বেচা কেনা, আর দাম সাধ্যের মধ্যে থাকায় খুশি ক্রেতা থেকে বিক্রেতা। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। ফ্রান্সের প্যারিসে সলিডারিটি আজই ফ্রান্সের উদ্যোগে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ বাণিজ্য মেলা ও ঈদ বাজার। অভিবাসী বাংলাদেশিদের পদচারণায় ঈদ বাজার পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। ফ্রান্স থেকে ফেরদৌস করিম আখুঞ্জির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশি অভিবাসীদের সরব উপস্থিতিতে মুখরিত ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর। সলিডারিটি আজই ফ্রান্সের উদ্যোগে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত বাংলাদেশি বাণিজ্য মেলা ও ঈদ বাজার ঘিরেই তাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মেলায় 65টিরও বেশি স্টলে ছিল হাজারো দর্শনার্থীদের ভিড়। স্টলগুলোতে ছিল বর্ণিল পোশাক ও সুস্বাদু খাবারের পসরা। অভিবাসী বাংলাদেশি ছাড়াও মেলা নজর কাড়ে স্থানীয় ফরাসিদের। মেলায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের এমপি অরেলিয়ান তাসে। অতিথিরাই মেলায় স্টল পরিদর্শনের সাথে সাথে বাঙালিয়ানা খাবারের স্বাদ নেন এবং বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে অভিভূত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবাননের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লেবানন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে এবং আল আমিন ইজ্জতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ আলম। প্রধান বক্তা ছিলেন আব্দুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবু কাউসার রাজন, আমিনুল ইসলাম আইমান ও হাবিবুর রহমান। এ সময় বক্তারা বিএনপির 31 দফা বাস্তবায়নের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে শহীদ জিয়ার আত্মার শান্তির কামনায় দোয়া করা হয়। জার্মানিতে বার্লিন মহানগর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বার্লিনের ওয়ানস্ট্রসের একটি মিলনায়তনে দলটির সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কোরআন তেলাওয়াত করেন বার্লিনের বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি, আর দোয়া পরিচালনা করেন যুবদল নেতা আবু তাহের। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জেদ্দা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সেন্টু ও জাহাঙ্গীর সরকারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন হানিস সরকার উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন কামাল, মনোয়ার খান, আক্তার হোসেন, রুবেল কামাল, আমজাদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল, রাসেল দেলওয়ার হোসেন, সুমন ডালি। শেষে শহীদ জিয়ার আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সচেতনতা ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ওমানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নতুন রাজনীতিতে এনসিপির কাছে প্রত্যাশা শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন দারুল ইসলাম, আর সঞ্চালনায় ছিলেন আব্দুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন। বিশেষ অতিথি ছিলেন মোশাররফ হোসেন। বক্তারা নতুন রাজনৈতিক চিন্তাধারার প্রয়োজনীয়তা ও এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অস্ট্রেলিয়া সিডনি বাঙালি বুটিক ক্লাবের উদ্যোগে ঈদ এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় সিডনির সেরা 7টি বাংলাদেশি অরিজিন বুটিক হাউস। প্রদর্শনীতে পোশাক, গহনা, ব্যাগ, জুতা সহ নানান পণ্যের পসরা নিয়ে হাজির হন উদ্যোক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিভ। বিশেষ অতিথি ছিলেন ক্যাম্পবেল টাউন সিটি মেয়র জার্সি লাউন্ড, ডেপুটি মেয়র কারেন হান্ট সহ স্থানীয় কাউন্সিলর ও কমিউনিটি নেতৃবৃন্দ। এতে দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজক সেলিমা বেগম। বলেন, 2019 সালে স্বল্প পরিসরে শুরু হওয়া এই আয়োজন এখন সিডনির ঈদের অন্যতম আকর্ষণ। সরকারের স্থায়িত্বের জন্য এমপিদের আস্থা ভোটে একমত বেশিরভাগ রাজনৈতিক দল। এজন্য সংবিধানে এমপিদের স্বাধীনতা সংক্রান্ত 70 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে বিএনপি, জামায়াত, এনসিপি। এছাড়া সংসদে নারী আসন 100 করার পক্ষে মত দিয়েছে বিএনপি, এনসিপি সহ বেশিরভাগ দল। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা বৈঠকে এসব জানান দলগুলোর প্রতিনিধিরা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 30টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সুনির্দিষ্ট 4টি বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন রাজনীতিবিদরা। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই জুলাই সনদ করতে চায় কমিশন। যে সমস্ত বিষয়ে প্রায় কাছাকাছি মতামত আছে বা সামান্য আলোচনা দরকার ঐকমত্য তৈরির জন্য, সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা
ঐকমত্য কমিশন সেগুলো আলাদা আলাদাভাবে দলের সঙ্গে আলোচনা না করে সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি আমরা। আলোচনার প্রথমে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে মত দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিতে পারবে বলে অভিমত জানায় বিএনপি ও জামায়াত। এ বিষয়ে কিছুটা ভিন্নমত রয়েছে এনসিপি ও গণসংহতি আন্দোলনের। অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে অপিনিয়ন দিতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও দায়িত্ব নিয়ে ভিন্নমত জানায় বিএনপি, জামায়াত ও এনসিপি। এই সরকারের মেয়াদ 3 মাস চায় বিএনপি এবং স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের অধীন হবে না বলে মত দেয় দলটি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। জাতীয় নির্বাচন যেহেতু দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক, এটা সবাই চায়। স্থানীয় সরকার নির্বাচনও যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে, কিন্তু আরো কিভাবে টেকনিক্যাল দিকগুলো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সংসদের নিম্নকক্ষে নারী আসন 100 করার পক্ষে মত দেয় বেশিরভাগ দল, তবে তাদের নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্নমত দেখা যায় দলগুলোর মধ্যে। আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে 20% নারী প্রার্থী দিতে হবে। জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে প্রধানমন্ত্রী বা সংসদের এখতিয়ার, এটা আপাতত এটা ওপেন থাকছে, দলগুলো আলোচনা করবেন। সব সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে হবে জাতীয় ঐকমত্য কমিশনের এমন প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছে বিএনপি। দলটি মনে করে কিছু কমিটির সভাপতি বিরোধী দল থেকে হতে পারে। জামায়াত সংসদীয় কমিটির অর্ধেক চায় বিরোধী দল থেকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে রমজানের আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে কোনোভাবেই এপ্রিলের পরে নির্বাচন চায় না দলটি। এ সময় জামায়াতের নিবন্ধন বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। তবে আদালতের রায়ে নিজেদের অধিকার ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমরা ন্যায় বিচার চাই এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো আগস্ট মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর যারা না বুঝে সরকারের সমালোচনা করছেন তাদের মানসিকতা সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য তার। বিকেলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর মতবিনিময় সভায় এসব বলেন আইন উপদেষ্টা। আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কার আছে, প্রায় শতাধিক আশু বাস্তবায়ন সংস্কার আমরা আইডেন্টিফাই করেছি। আইডেন্টিফাই করার পর আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার কাজ শুরু করেছি। আমরা খুব অচিরেই লিগ্যাল এইড সার্ভিস অ্যাক্ট আছে এবং সিআরপিসি আপনারা আজকে শুনলেন সেটা করতে যাচ্ছি। গুম আইনের উপর 2টা কনসালটেশন হয়েছে। এই যে কয়েকটা আইনের কথা বললাম, এগুলি কিন্তু আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ দাখিল করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে। ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চান সালাউদ্দিন আহমেদ। জানান, বিএনপি সরকার গঠন করলেও পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে বিচার অব্যাহত রাখবে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে গুম হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। 60 দিনের বেশি সময় নিখোঁজের পর ভারতের মেঘালয়ের শিলংয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। 2018 সালে খালাস পান সালাউদ্দিন, আর আপিলে খালাস পান 2023 সালের 28 ফেব্রুয়ারি। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে দেশে ফিরে আসেন সালাউদ্দিন। সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেন বিএনপির এই আলোচিত নেতা।
অভিযোগপত্রে শেখ হাসিনাকে করা হয়েছে প্রধান আসামি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক 2 আইজিপি সহ 7 জনকে আসামি করা হয়েছে। পরে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্য উপাত্ত সংগ্রহে সময় লাগার কারণে অভিযোগ দাখিল করতে দেরি হয়েছে। রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অভিযোগটি আজকেই তদন্ত কমিটির কাছে পাঠানো হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, এই অভিযোগ বিচার কাজকে আরো ত্বরান্বিত করবে। এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব, তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে বিএনপি নেতাকর্মীদের গুম খুনের বিচার চেয়ে অভিযোগ দাখিল করা হয়েছে। গুমের শিকার অনেক ব্যক্তি সরাসরি মামলাও করেছেন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, কালো টাকা সাদা নয়, বাজেটে অপ্রদর্শিত আয়ের ব্যাপারে কিছুটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় চার উপদেষ্টা জানান, সমন্বিত কাজের মাধ্যমে অর্থনীতি এগিয়ে নিতে সহজ করা হয়েছে ব্যবসায়িক কর্মকাণ্ড, মনোযোগ দেওয়া হয়েছে প্রত্যক্ষ এবং প্রাতিষ্ঠানিক কর আদায়ের ব্যাপারে, নিত্য প্রয়োজনীয় পণ্যের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। মূল্যস্ফীতির লাগাম টানা, বিনিয়োগ বাড়ানো, ভেঙে পড়া ব্যাংকিং ব্যবস্থা সহ নানা চ্যালেঞ্জ সামনে রেখে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রীতি মেনে বাজেট ঘোষণার পরদিন গণমাধ্যমের মুখোমুখি তিনি সহ গুরুত্বপূর্ণ উপদেষ্টারা। সূচনা বক্তব্যে বিদ্যমান কর বিন্যাসে অসঙ্গতি আর অসামঞ্জস্যতার কথা স্বীকার করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, কাঠামোগত কারণে রাজস্ব বাড়ানো যাচ্ছে না। আমাদের যে রাজস্ব সংগ্রহের বড় দুর্বলতা আছে আমরা স্বীকার করি, সেটা এই বাজেটেরই সবচেয়ে টানাপোড়েনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে চাহিদা এত বেশি, কিন্তু বাজেটের রাজস্ব আয় বাড়াতে পারছি না। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রত্যাশা, মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার কথা বলা হলেও এটি আরও কমবে। আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের দাবি, নিত্য প্রয়োজনীয় খুব বেশি পণ্যে কর বসানো হয়নি। আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। খুব বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নাই, নিত্য প্রয়োজনীয়গুলো সবগুলো আমরা খুবই কেয়ারফুলি এগুলোকে আমরা বরং চেষ্টা করেছি কমানোর জন্য। বাণিজ্য উপদেষ্টা বলেন, গতানুগতিক খরচের সাথে সক্ষমতা তৈরির দলিল এই বাজেট। আর জ্বালানি উপদেষ্টা বলেন, সব বিভাগের সমন্বয়ে অর্থনীতি এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার। গতানুগতিক যে খরচগুলো আছে এর সাথে আপনার জাতীয় সক্ষমতা তৈরি করার একটা দলিল। এখন আমরা যেটা চেষ্টা করছি, একটা সবাই মিলে একটা পরিকল্পনা উন্নয়ন চেষ্টা করছি এবং আমরা এইসব টেমপ্লেট গুলো এস্টাবলিশ করে যাচ্ছি। বাজেট বাস্তবায়নযোগ্য দাবি করেন অর্থ উপদেষ্টা। বলেন, বিপ্লবী বাজেট প্রণয়ন সম্ভব নয়। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, যদি অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণ যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেব, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। তো সার্বিকভাবে আমি মনে করি এটা ভালো মন্দ আছে, তবে আমি মনে করি যে আমরা এটা একটা জনবান্ধব, ব্যবসা বান্ধব। চ্যালেঞ্জের মুখে বাজেট হওয়ায় সমালোচনার পাশাপাশি সরকারের প্রতি সহযোগী এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বানও জানান ডক্টর সালেউদ্দিন। এখানে মূল্যস্ফীতি নিয়ে আসছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আগে লুটপাটের অর্থনীতিকে সামনে রেখে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার জাতীয় বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, নতুন বাজেটে তরুণদের বেকার সমস্যা আরও বাড়বে। সরকার চলতি বাজেটে অর্থনৈতিক সমস্যা খুঁজে পেলেও সমাধানের পথ পায়নি। এই বাজেট বাস্তব ভিত্তিক হলেও নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এনসিপির এই নেতা চলতি বাজেটে কালো টাকার হাত বদল বাড়বে বলেও জানান। এ সময় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের জন্য বরাদ্দকৃত 405 কোটি টাকা সঠিকভাবে বন্টনের দাবিও জানান তিনি। এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসন হবে কার্যকরভাবে সেটা আমরা মনে করছি না। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% জিডিপি 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি। এই সময় সেটা 1.7% হয়েছে। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।